বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে নাগরিকত্বের জন্য যে আন্দোলন করছি তার ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। এই ইতিহাস নিয়ে, অতীতের এই ইতিহাস নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো আবার নতুন করে অনেকেই বলছেন যারা অনেকদিন থেকে এই নাগরিকত্বের আন্দোলনের সাথে যুক্ত বা এই আন্দোলনের সহযোগিতা করেন, সঙ্গ দেন, তাদের অনেকে আমাকে টেলিফোন করে বলছেন, আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি না, সারা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে গত এক সপ্তাহ ধরে অনেকগুলো টেলিফোন পেয়েছি, যারা টেলিফোনে মনে হলো প্রত্যেককেই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, কেউ কেউ হয়তো এই ভিডিওর মাধ্যমে জেনেছেন। আমিও তাদের কাউকে কাউকে চিনি। তারা টেলিফোন করে বলছেন যে যারা আমরা উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলন করি, আজকের এই বর্তমান সংকটের সময়ে বা আগামী দিনের যে সংকট আজকে অনুভূত হচ্ছে সেটা মাথায় রেখে আবার নতুন করে একসঙ্গে আন্দোলনে নামা যায় কিনা। আমি এই ভিডিওর মাধ্যমেও বলছি এবং যারা আমাকে টেলিফোন করেছে তাদেরও বলেছি যে যৌথভাবে আন্দোলন করায় আমার কোনো আপত্তি নেই। আমরা চাই, চেষ্টাও করি যে সবাই মিলে একটা যৌথ আন্দোলন হোক, কিন্তু আমি সবাইকে বলবো আমার যেটা মনে হয় সেটা সঠিক, আমি সে কথা বলছি না। আমার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সেটা সঠিকতা বেঠিকতা নিয়ে আপনারাও একটু ভাববেন। আমার মনে হয় যৌথ আন্দোলন হওয়া দরকার। যারা উদ্বাস্তুদের এই নাগরিকত্ব সমস্যার সমাধান চান, যারা এই সমাধান আন্তরিকভাবে চান, তারা ছোট সংগঠন হোক, বড় সংগঠন হোক, অল্প মানুষ হোক, যোগ্য মানুষ হোক বা অযোগ্য মানুষ হোক, সবাইকে নিয়ে যারা আন্তরিক এই বিষয়ে, তাদের নিয়ে আন্দোলন করা যায় এবং সেটা দরকার। তার ফলাফল ভালো হতে পারে। কিন্তু কিছু মানুষ যারা নাগরিকত্বের আন্দোলন, উদ্বাস্তুদের আন্দোলন, এইটাকে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ, বিশেষ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে উদ্বাস্তুদের সংগঠিত করার কথা বলেন, এবং এই কিছু মানুষ সংগঠিত করতে পারলে তাদের দেখিয়ে রাজনৈতিক দলের কাছে নিজের গুরুত্ব বাড়াতে চান, নেতৃত্ব চান এই লোকগুলোকে দেখিয়ে, বা টিকিট, নির্বাচনের জন্য টিকিট চান। এইরকম লোক নিয়ে যদি আন্দোলন করা হয় তাহলে উদ্বাস্তুদের ভালোর থেকে মন্দটাই বেশি হবে। আমাকে যে কয়জন টেলিফোন করেছেন তারা কয়েকটা নাম বলেছেন যে এই লোকগুলো অন্তত, এই নেতাগুলো অন্তত একসঙ্গে
নাগরিকত্বের আন্দোলন করলে তারা মনে করছেন ভালো হয়। আসলে বিপদগ্রস্ত মানুষ তারা তো নিশ্চয়ই চাইবেন যে সবাই মিলেমিশে একটা আন্দোলন হোক, তাতে যদি কিছু সুরাহা হয়। আমাকে সুবোধ সম্পর্কে বলেছেন যারা নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি করেন, তারা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছেন। দুই ভাগের কথাই আমাকে বলেছেন কেউ কেউ। একটা সংগঠন বা মানুষ যাই বলুন, মানিক ফকিরের কথা বলেছেন। মূলত এই ইউটিউবের দৌলতে তিনি অনেকটাই পরিচিত এবং তিনি কিছু কাজ করেন না আমি বলছি না, করেন। তার কথা বলেছেন। আরো কিছু কিছু মানুষের কথা আমাকে বলেছেন। ওই বাংলা পক্ষ আছে, তাদের কথা বলেছেন। এরকম নানান সংগঠনের কথা, ছোট বড় সংগঠনের কথা আমাকে নানান জনে বলেছেন। আমি চাই একটা আন্দোলন হোক। এমনকি অতীতে যারা বিষয়টা ভালো বোঝেননি, ভুল করেছেন, পরে ভুলটা অনুভব করেছেন, আমার তাদের নিয়েও একসঙ্গে চলতে কোনো অসুবিধা নেই। মানে অতীতে একটা ভুল কথা বলেছেন, ভুল করেছেন, তার জন্য তার সঙ্গে আর কোনো কথা হবে না। আমি এরকম ভাবছি না। কিন্তু মুশকিল হলো যে আপনারা যারা বলছেন বা যারা চাইছেন যৌথ আন্দোলন হোক, তারা আমাদের সংগঠন, আমাদের চিন্তা ভাবনা এবং অন্যান্য সংগঠন এবং তাদের চিন্তা ভাবনা এগুলো সম্পর্কে সবাই, আমি সবার কথা বলছি না, তার মধ্যে অনেকে গোটা বিষয়টা, আন্দোলনের গোটা ইতিহাসটা ঠিক মতো জানেন না। সেই জন্য আমি আজকে কথাগুলো বলবো, কথাগুলো শুনুন। যারা বলছেন তারাও শুনুন, যাদের কথা বলছেন একসঙ্গে যৌথ আন্দোলন করা দরকার তারাও শুনুন। শুনেও যদি তাদের মনে হয় যে না একসঙ্গে চলা দরকার, ভুল ত্রুটি যা হয়েছে, ভুল ত্রুটি আমাদের দিক দিয়েও হতে পারে, তাতে আমার আপত্তি নেই। এবং সেই জন্য আমি কথাগুলো আজকে আপনাদের বলছি। আমাদের সম্পর্কে মূলত আমি বলছি, তার সঙ্গে কিছু কিছু অন্যদের প্রশ্নটা এসে যাবে। দেখুন, এই আন্দোলনের শুরু কিন্তু 2003 সাল থেকে। 2003 সালের 18ই ডিসেম্বর বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল আনে। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। এই বিল যখন রাজ্যসভাতে প্লেস হতে যাচ্ছে, আমাদের দেশের সংসদীয় রীতি হলো কোনো গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করবার আগে পাবলিকের মতামতের জন্য, পাবলিক মানে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, তাদের মতামতের জন্য একটা ব্যাপক প্রচার করতে হয়। বড় বড় খবরের কাগজ ইত্যাদিতে বিজ্ঞাপন দিয়ে, মানে বিলটার যে সংক্ষেপে বিলটা উল্লেখ করে, মূল বিষয় উল্লেখ করে মানুষের মতামত, সাজেশন, আপত্তি এগুলো চাইতে হয়। এবং এই 2003 সালের নাগরিকত্ব আইনের ক্ষেত্রেও সেইটা হয়েছিল। এবং এইটা হওয়ার জন্যই আমরা আসলে 18ই ডিসেম্বর 2003 সালে বিলটা রাজ্যসভাতে প্লেস হয়েছিল, কিন্তু তার আগেই সেপ্টেম্বর মাস থেকে আমরা এই বিলের বিরুদ্ধে কথা বলা শুরু করি। বিভিন্ন এমপির সঙ্গেও আমরা যোগাযোগ করে এই বিলের বিরোধিতা করবার জন্য দরবার শুরু করি। বিলটা যেদিন প্লেস হয়েছিল সেদিন আপনারা জানেন মনমোহন সিং কিছু কথা বলেছিলেন।
মনমোহন সিং যে কথা বলেছিলেন সেটা উদ্বাস্তু, বাঙালি উদ্বাস্তুদের পক্ষেই বলেছিলেন। আমি আপনাদের আর একবার ঠিক কি বলেছিলেন সে কথাটা আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বলেছিলেন, তখন নাজমা হেপতুল্লাহ ডেপুটি স্পিকার ছিলেন রাজ্যসভাতে, তিনি বলেছিলেন, মনমোহন সিং বলেছিলেন, আমি ইংরেজিটা হুবহু বলে দিই আপনাদের। While I am on the subject, madam, I would like to point out, think, with regard to the treatment of refugees after the partition of our country, the minorities in countries like Bangladesh, উনি বাংলাদেশ শব্দ ব্যবহার করেছিলেন, মানে ৭১-এর পরের কথাটাই তিনি উল্লেখ করেছিলেন। অনেকে বলেন না ৭১-এর সীমারেখা ইত্যাদি ইত্যাদি, সেই জন্য আমি বলছি তিনি কিন্তু বাংলাদেশ বলেছিলেন, তার মানে হচ্ছে ৭১-এর পরের কথাটাও তিনি ইনক্লুড করেছেন। The minorities in countries like Bangladesh have faced persecution, and it is our moral obligation that if circumstances force people, these unfortunate people, to seek refuge in our country, approach to granting citizenship to this unfortunate person should be more liberal. I sincerely hope that the Honorable Deputy Prime Minister bears this in mind in charting out the future course of action with regard to the Citizenship Act. ডেপুটি প্রাইম মিনিস্টার তখন আদবানি ছিলেন। এই যে কথাটা উনি বলেছিলেন, এটা আরো একটু এলাবোরেট করে, আরো একটু বিস্তারিত করে শঙ্কর রায়চৌধুরী, যিনি আমাদের দেশের প্রাক্তন সেনাপ্রধান, তিনিও বলেছিলেন একই কথা, একই আপিল আরো একটু বিস্তারিত করে তিনি বলেছিলেন। তার জবাবে আর কোন এমপি কিন্তু কিছু বলেননি। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমি কোন নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কথা বলছি না, মনমোহন সিং ছিলেন কংগ্রেসের রাজ্যসভার নেতা, বিরোধী দলের নেতা, উনি বলেছিলেন, আর শঙ্কর রায়চৌধুরী নির্দল সদস্য বলেছিলেন। আর কেউ কোনো কথা পক্ষে বিপক্ষে বলেননি। উত্তরে এল কে আদবানি বলেছিলেন, সেটা আমি হুবহু আপনাদের পড়ে শোনাই। আমি সবটা পড়বো না, যেটুকু প্রয়োজন সেটুকু পড়ে শোনাচ্ছি। যে ম্যাডাম, I have taken note what the leader of the opposition and Sri Shankar Rai Chaudhuri have said. কি বললেন? I have taken note what the leader of the opposition and Shankar Rai Chaudhuri have said. And I am fully in agreement. And I am fully in agreement with the views that they have expressed. একদম পরিষ্কার করে বললেন, তার মানে বাংলাদেশে উদ্বাস্তু যারা মাইনরিটি এখানে এসেছেন, মাইনরিটি কিন্তু যারা এসেছেন, তাদের জন্য শঙ্কর রায়চৌধুরী এবং মনমোহন সিং নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে উদার হতে বললেন। সেইটা সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি বললেন যে তিনি নোট করলেন এবং ওই বক্তব্যের সাথে বিরোধী দলের নেতা এবং শঙ্কর রায়চৌধুরীর বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। তারপরে অনেক কথা বলার পরে লাস্টে উনি কনক্লুড করছেন, আদবানি বলছেন, উই অলওয়েজ সে দ্যাট the person who has to flee because of religious persecution is a refugee, a bona fide refugee, and he cannot be regarded on par with the illegal migrants who have come for any other reasons, even for economic reasons. If he is an illegal migrant, he is an illegal migrant. So, I take note of what has been said and
এন্ডোর্স ইট একদম বলেছে লাস্টে। সেজন্য বললেন যে বিরোধী দলনেতা শঙ্কর রায় চৌধুরী যা বলেছে আমি সেটা নোট করে নিলাম এবং আমি মেনে নিলাম। কারণ যারা ওখান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছে, এই মাইনরিটিসরা, তারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এসেছে, হয় পারসিকিউটেড হয়েছে অথবা তার ভয়ে, তারাই হচ্ছে বোনাফাইড রিফিউজি। এইসব কথার পরেও কিন্তু যখন ফাইনালি আইনটা পাশ হলো, কোনো পরিবর্তন করা হলো না। আদবানি যে প্রতিশ্রুতি দিলেন সেটা তিনি রক্ষা করলেন না। বিষয়টা একটু বুঝুন মানে এই কারণে বলছে এটা বিজেপি। এই বিজেপির কাছে যারা বা বিজেপির সঙ্গে থেকে যারা আন্দোলন করার কথা বলছেন তাদের সম্পর্কে আমরা কি ভাববো, আমি বলছি না নেগেটিভ ভাবুন, কি ভাবা উচিত না, ঠিক বেঠিক, এটা বোঝার জন্য আপনাদের আমি কথাগুলো বলছি। এইটা ঘটে যাওয়ার পর তখন দেশে তো উদ্বাস্তু নেতার কোনো অভাব নেই। আমি কিন্তু আমারও সেই সময়ে আমার আর্থিক অবস্থা ভীষণ খারাপ। আমি 2000 সালে ব্যাংকে একটা কেরানির চাকরি করতাম, ছেড়ে দিয়েছি। আমার ছেলেমেয়েরা কেউ কিছু করেন না। চাকরির মাঝামাঝি জায়গায় ছেড়ে দেওয়ার কারণে মানে যে সমস্ত টাকা পয়সা কিছু পাওয়া যায় তাই কিছুই পাইনি। হাউস লোন যা ছিল তাই নিয়ে কেটে নিয়ে হাতে কিছুই পাইনি। এরকম একটা দুর্দশার সময়ে কিন্তু আমি বারে দিল্লিতে গেছি এবং আমি তখন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া করতাম। আমাদের পার্টির মহারাষ্ট্র থেকে 2-3 জন এমপি ছিলেন। আমি তাদেরই প্রথমে কনভিন্স করেছি এবং কনভিন্স করার পর প্রথম এই যে এই আইনের বিরুদ্ধে প্রথম পার্লামেন্টে স্পেশাল মেনশন করেন আর.এস. গাভাই। এই আর.এস. গাভাই আর এখন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারা কিন্তু পিতা পুত্র। ইনি হচ্ছেন আর.এস. গাভাইয়ের ছেলে, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সেই আর.এস. গাভাই প্রথম স্পেশাল মেনশন করেন। স্পেশাল মেনশনটা করেন তারিখটা হচ্ছে 7 ডিসেম্বর 2004। 7 ডিসেম্বর 2004 মানে 2003 বিল এলো, তার মোটামুটি 1 বছর পর। মানে এর মধ্যে ওই বিল লোকসভাতে পেশ হয়েছে, পাশ হয়েছে, তারপরে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে 2004 ডিসেম্বর মাসের 3 তারিখে আইনে পরিণত হলো। তার ঠিক 3-4 দিন পরে 7 ডিসেম্বর গাভাই সাহেব স্পেশাল মেনশন করলেন এই নাগরিকত্ব আইন উদ্বাস্তুদের পক্ষে। অনেকখানি আমি পড়ে শোনাচ্ছি না, আমি লাস্ট তিনি কি আপিল করলেন সেটা আপনাকে হুবহু পড়ে শোনাই। দেয়ারফর গাভাই সাহেব যেটা বলেছিলেন এবং লিখেছিলেন, পার্লামেন্টে যেটা বলেছিলেন এবং লিখেছিলেন প্রধানমন্ত্রীকে, দেয়ারফর মাই আপিল থ্রু দিস হাউস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু মেক এ স্পেশাল ক্লজ in the Citizenship Act in favor of the refugees, so that they may get citizenship of India and be rehabilitated. তিনি ইতিহাসের কথা বললেন, দেশভাগের কথা বললেন সেই কারণে আমি চাই যে একটা স্পেশাল ক্লজ রাখা হোক, এই সমস্ত উদ্বাস্তুরা যাতে সহজে নাগরিকত্বটা পেতে পারেন। এইটা গাভাই সাহেব লিখলেন এবং ঠিক তারপরে রামদাস আঠাউলে, আপনি জানেন তিনি অনেক কিছু করেছেন এই উদ্বাস্তুর জন্য, এখনো যদিও তিনি ওই এনডিএর মন্ত্রী হয়েছেন, তিনি স্পেশাল মেনশন করলেন
এবং চিঠি লিখলেন 21শে ডিসেম্বর। গাভাই সাহেব লিখলেন 15 ডিসেম্বর, ভুল বলছি 7 ডিসেম্বর, আর উনি না, গাভাই সাহেব স্পেশাল মেনশন করলেন 7 ডিসেম্বর। আবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, আরেকটা চিঠি লিখলেন 15 ডিসেম্বর। আর আতাউল্লাহ সাহেব প্রাইম মিনিস্টারকে চিঠি লিখলেন 21শে ডিসেম্বর। তখন শিবরাজ পাতিল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মহারাষ্ট্রের শিবরাজ পাতিল। শিবরাজ পাতিল সাহেব তাদের চিঠিপত্র এবং স্পেশাল মেনশনের একটা জবাব লিখেছিলেন। জবাবটা লিখেছিলেন 2005 সালের 10 জানুয়ারি। একটু বড় চিঠি, আমি একটা ক্লজ আপনাকে পড়ে শোনাই। ফার্স্ট ক্লজ, উনি বলছেন, দি ম্যাটার হ্যাজ বিন লুকড ইনটু। দি ম্যাটার হ্যাজ বিন লুকড ইনটু, এটা লিখছেন গাভাই সাহেবকে। পাতিল সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এস.কে পাতিল গাভাই সাহেবকে তার স্পেশাল মেনশন এবং চিঠির জবাবে লিখছেন, দি ম্যাটার হ্যাজ বিন লুকড ইনটু। উইথ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, a new clause 2(1)(b) has been inserted, which defines illegal migrants. These illegal migrants are not eligible for Indian citizenship. স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কদিন আগে ওই যে বিজেপি যে ইলিগাল মাইগ্রান্ট বলে দিয়েছে বাংলাদেশের এইসব হিন্দুদের, যারা বিনা পাসপোর্টে এসেছে, অধিকাংশ হিন্দুরাই বিনা পাসপোর্টে এসেছেন, তাদের যেহেতু 2(1)(b)তে ইলিগাল মাইগ্রেন্ট বলেছে, যে সেই কারণে ওই আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো পথ নেই। এই কথা বলে কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টাকে এড়িয়ে গেলেন। এটা 2005-এর একদম শুরুতে। এই সময় আমি বারবার দিল্লিতে গেছি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে এটা নিয়ে কথা বলেছি, তাদের রিকোয়েস্ট করেছি পার্লামেন্টে তোলবার জন্য, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে যদি এটা পার্লামেন্টে তোলা হয় তাহলে হয়তো গভর্নমেন্ট এইটাকে একটা গুরুত্ব দিলেও দিতে পারেন। এবং সেই সময় আপনি দেখুন, পরে আরো অনেকে তুলেছেন, কিন্তু আমাদের সেই সময় বুকলেটের যে কজন তখনও পর্যন্ত যারা তুলেছেন তাদের নামটা এখানে আছে। যেমন পার্লামেন্টে তুলেছেন আর.এস. গাভাই, রামদাস আঠাউলে, সাংসদ শ্যামল কুমার চক্রবর্তী, সাংসদ প্রশান্ত চ্যাটার্জি, সাংসদ বাসুদেব আচার্যা, সাংসদ খগেন্দ্রনাথ দাস, ইনি ত্রিপুরার। এই চারজন কিন্তু সিপিএম এর সাংসদ। তুলেছেন সাংসদ বিষ্ণুপদ রায়, ইনি কিন্তু বিজেপির সাংসদ। তার কাছেও আমরা অ্যাপ্রোচ করেছিলাম, তিনি আন্দামান থেকে জিতে এসেছিলেন। সাংসদ আনোয়ার আনসারি, ইনি বোধহয় ওই জনতা দলের কোন একটা গ্রুপ থেকে উনি জিতে এসেছিলেন। এরা তুলেছিলেন। এবং সুস্মিতা দেব, উনি বোধহয় কংগ্রেসের এমপি ছিলেন তখন, উনিও পার্লামেন্টে এটা একবার নয়, উনি একাধিকবার তুলেছেন। এইগুলো কিন্তু ওই আমি বারবার গিয়ে বলে বুঝিয়ে তাদের এটা পার্লামেন্টে তুলেছিলাম, এবং তার রেকর্ড গুলো আছে, কি কি বলেছিলেন, খুব সুন্দর বলেছেন প্রত্যেকে। সেই প্রত্যেকটা তারা কি বলেছেন তার কাগজপত্রগুলো এখনো আমার কাছে আছে, আমি সেগুলো গুছিয়ে রেখেছি। এখন এইসব যখন চলছে তখন আমার একটা অনুভূতি হলো, একটা বড় আন্দোলন যদি গড়ে তোলা না যায় তাহলে এইটা বিভিন্ন রাজনৈতিক দল, বারবার বলছি তাই তারা তুলছেন, এমপিরা ব্যক্তিগত উদ্যোগে তুলছেন, কিন্তু কোন পার্টিতে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়ে তাদের এমপিকে তুলতে বলছেন, ব্যাপারটা এরকম কিন্তু নয়। সেরকম হলে তার গুরুত্ব আলাদা হয়। এটা এমপিদের বলেছি, তারা শুনে মনে করেছেন যে এটা ঠিক তোলা উচিত, তারা তুলেছেন ব্যক্তিগত পর্যায়ে।
তা এরকম জায়গাতে মনে হলো যে একটা বড় আন্দোলন যদি গড়ে তোলা যায় তাহলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এটা টেক আপ করবেন, গভর্নমেন্টও ব্যাপারটাকে গুরুত্ব দেবে। যে কারণে আমরা যখন ছোট ছোট সংগঠন, ছোট ছোট গ্রুপ আমরা চেষ্টা করছিলাম, পারছিলাম না, তখন অনেকে, এখন হয়তো অনেকে অনেক কথা বলবেন, আমি একেবারে ব্যক্তিগত উদ্যোগে আমি মতুয়া মহাসংঘের সঙ্গে যোগাযোগ করি। আমি মতুয়া মহাসংঘের কাউকে চিনতাম না, মতুয়া মহাসংঘের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি মেলায় হয়তো একবার দুবার গেছি, কিন্তু ওদের অফিস কোথায়, কারা এর কিচ্ছু জানতাম না। কিন্তু বলতে পারেন একান্ত বাধ্য হয়ে যখন শুনেছি তাদের একটা সংগঠন আছে, তাদের সাথে গিয়ে কথা বলি। তখন আমাদের গণপতি বিশ্বাস সম্পাদক ছিলেন। তাদের কথা বলি, কথা বলার পরে উনি রেলে চাকরি করতেন, রিটায়ার করে ওখানে সেক্রেটারি হয়েছিলেন, বুদ্ধিমান মানুষ, লেখাপড়া জানা মানুষ। তিনি ব্যাপারটা বুঝলেন, বুঝে আমাকে বড় মার কাছে নিয়ে গেলেন যে সুপ্রীতি তুমি বোঝাও। তার আগে কিন্তু গণপতিদার সাথে আমার কোনো আলাপ ছিল না। তো যাক, আমি ব্যাপারটা বললাম, বড় মা শুনে কি বুঝলেন জানি না, উনি বললেন যে না, এটা মতুয়াদের যখন ক্ষতি হবে বলছিস তাহলে তোরা আন্দোলন কর। এই মতুয়ারা আন্দোলনের অনুমতি হয়ে গেল। তারপরে এবারে আন্দোলন, এবং এই আন্দোলন কে কি করবেন কেউ তো কিছু জানেন না। আন্দোলন করতে গেলে মানুষকে বলতে হবে, বোঝাতে হবে আইনটা কি, কিভাবে ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি, কেউ কিছু জানেন না। ফলে তারা আমাকেই দায়িত্বটা দিলেন যে দায়িত্বটা আপনাকে নিতে হবে, মতুয়া মহাসংঘের মুখপত্র হিসেবে আপনাকে এই কাজটা করতে হবে। এবং আমি এটা করেছিলাম। ওই দিল্লিতে গিয়ে বিভিন্ন এমপি মন্ত্রীদের চিঠি দেওয়া, আমরা অনশন করব, তার জন্য নোটিশ দেওয়া। আরে এখানে ঠাকুরনগর অনশন করলে দিল্লির লোকে কি করে জানবেন? ফলে তার আগে অন্তত 50-60 জন এমপিকে চিঠি দিলাম, বললাম আমরা এদিন থেকে বসবো, আমরা বসলে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে বিষয়টা তুলবেন যাতে তিনি একটা ব্যবস্থা নেন। বিশেষ করে আমাদের যে আরপিআর যে এমপিরা ছিলেন তাদের বললাম, ওনারা বললেন যে বসেই 2-3 দিনের মধ্যে তাদের জানাতে, যাতে তারা প্রাইম মিনিস্টারের হাতে দরবার করে একটা কিছু ব্যবস্থা করতে পারেন। এবং সেটাই হয়েছিল। আমরা 20 জন অনশন করেছিলাম, তার মধ্যে আমিও পার্টিসিপেট করেছিলাম। আমি সবাই আন্দোলন করো আমি আছি তা নয়, আমি আন্দোলন করেছি, আমি অনশন করেছি। এবং 84 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, তারাও কিন্তু অনশন করেছিলেন। মানে ওই যে ঠাকুরের প্রসাদ, একটা বাতাসা পর্যন্ত কেউ কোনোদিন ওই 7 দিনের মধ্যে কেউ গালে দেয়নি। ওই আন্দোলনটা আমাদের হয়েছিল 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত। এবং জানেন প্রধানমন্ত্রী ওই আরপিআর এমপিদের, তারা যেহেতু 2-3বার দেখা করেছে, বলেছে যান আপনারা গিয়ে আমার হয়ে তাদের বলুন যে অনশন কন্ডাক্ট করে আলোচনায় আসতে। সেই অনুযায়ী মতুয়াদের একটা টিম প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, আমি নিজেও সেই টিমে ছিলাম, আমি লিড করেছিলাম টিমটাকে। প্রধানমন্ত্রীর সাথে মতুয়াদের ডেলিগেশন নিয়ে আমাদের যে মিটিং হয় সেটা 11ই মার্চ 2005 সালে প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয় মনমোহন সিং। তার 2 দিন আগে আবার শিবরাজ পাতিলের সাথে আমরা মিটিং করেছিলাম ওই একই ডেলিগেশন নিয়ে। কিন্তু তারপরে মতুয়া মহাসংঘ অনেকে অনেক রকম কথা বলে। এই আন্দোলনের ফলে তাদের প্রণামী বেড়ে গেল, লোকজন মেলায় আসা শুরু করলো, ঠাকুরবাড়ি আনাগোনা বেড়ে গেল, প্রণামী বেশি পাচ্ছেন, তারা আর এই আন্দোলনের কাছে আসতে চান না। ফলে ওই যে প্রধানমন্ত্রী কথা দিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, একদম মনমোহন সিং বলেছিলেন প্রথমে ইংরেজিতে, পরে আমাদের মধ্যে ওই 2-3 জন মতুয়া গেছিলেন, তাদের দেখে মনে হলো তারা হয়তো ইংরেজি বুঝবেন না, ফলে আবার হিন্দিতে বলেছিলেন। when I was the leader of the opposition, I raised the issue in the parliament. Now I am the Prime Minister of India. It is my moral obligation to get it done. তারপর আবার হিন্দিতে বলেছিলেন। কিন্তু নানা কারণে মানে আমাদের দিক দিয়ে আমি জানি না ভেতর দিকে ওদিকে কি হয়েছিল, কিছু কিছু খবর জানি যদিও, কিন্তু মতুয়া মহাসংঘ আর উদ্যোগ নেয়নি। শুধু গভর্নমেন্টকে দোষ দিলে হবে না, তাদের তো এইটা নিয়েই তারা বসে নেই। কথা দিলেন, তারপরে আরো 2বার দেখা করা, কথা বলা, চিঠি লেখা, এই পার্সুয়েশনটা হয়নি।
কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই রিপাবলিকান পার্টি এবং আমাদের অন্যান্য উদ্বাস্তু সংগঠনের তরফে আরো দুবার প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো চারটিখানি কথা নয়, আমাদের এমপিরা ছিলেন বলেই তারা কোনো রকম এটা ম্যানেজ করেছিলেন, আরো দুবার দেখা করেছিলেন। একটা ডেট আমার মনে আছে, সেটা ওই 2005 সালের 21শে ডিসেম্বর, আর একটা আরো এক বছর 9 মাস পরে, সে ডেটটা আমার এক্ষুনি মনে নেই। তাহলে আমরা প্রধানমন্ত্রীর সাথে মতুয়াদের নিয়ে 11ই মার্চ 2005 দেখা করলাম, তারপর আবার 11ই ডিসেম্বর 2005 আমি অন্য একটা ডেলিগেশন নিয়ে দেখা করলাম, যাতে এমপিরাও ছিলেন 2-3 জন, তাদের কনভিন্স করে নিয়ে গেছিলাম, আরো একবার দেখা করেছি। এই সময় থেকে দেখুন, এটা হচ্ছে 2004 আন্দোলন, তারপর 6 বছর কেটে গেল, মতুয়াদের আর কোন আন্দোলনে কিন্তু বড় আন্দোলনে আর নামানো গেল না। শুধু তাই না, এটা আপনাদের একটু বলে দেওয়া ভালো, যে কারণ এখন তো ঠাকুরবাড়ি থেকে 5-7 জন মন্ত্রী এমপি হয়ে গেল। এই প্রথম অনশন যেদিন আমরা শুরু করি, বড় মা অনুমতি দিয়েছিলেন ঠিকই, কিন্তু যেদিন আমরা অনশন শুরু করলাম 11ই মার্চ, 10 মার্চ বড় মা এবং বড়বাবু, তখন তো মমতা ঠাকুর পিকচারে আসেননি, উনি তখন থাকেন ইয়েতে চন্দ্রপুরে, মহারাষ্ট্রে, এখানে থাকতেন না উনি। তো বড়বাবু এখানে ছিলেন, বড় মা ছিলেন, তারা 11ই মার্চ এই আন্দোলন শুরু হবে, আন্দোলন শুরু হলো কবে? 15ই ডিসেম্বর। ওনারা 14ই ডিসেম্বর ঠাকুরবাড়ি ছেড়ে চলে গেলেন, মহারাষ্ট্রে চলে গেলেন। মানে যেটা অনুমান করতে পারি যে আন্দোলনের পরে কি না ঝামেলা ঝঞ্ঝাট হয়, ভালো হয় না মন্দ হয়, দায়িত্ব নেবেন না, কোনো দায়িত্ব নিতে রাজি হলেন না, তারা বাড়ি ছেড়ে চলে গেলেন। কথাটা শুনতে মতুয়াদেরও খারাপ লাগবে, অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্য। তো যাক, আমরা আন্দোলনটা করেছিলাম। মঞ্জুল তার 2 ছেলে এমপি মন্ত্রী হয়েছে, উনি তখন বনগাঁতে চাকরি করতেন, একটা ভাঙা সাইকেল নিয়ে প্রতিদিন বনগাঁতে তার অফিসে গেছেন। একদিন এরকম করে গাড়িটা ঘুরিয়ে, যে 7 দিন ধরে অনশন করছে লোকগুলো, কি হলো একদিনও গাড়ি ঘুরিয়ে দেখেনি, একদিনও জিজ্ঞেস করেননি যে গোসাই তোমরা কে কেমন আছো। ফসলটা তারা আজকে ঘরে তুলছে, ফলটা তারা ভোগ করছে, এবং এটা করছে। অনেকে বলতে পারেন আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেটা মূল নয়। মূল হচ্ছে, এটা বোঝেন না, ধর্ম মানে ভক্তি, এখানে তো যুক্তির কোনো জায়গা নেই। ফলে ঠাকুরবাড়ির ছেলে তারা, ঠাকুরবাড়ি ইত্যাদি, যাই হোক, সেটা অন্য আরেকটা ব্যাপার। তারপরে আর 6 বছর কোনো উদ্যোগ নিল না। আমি বারবার আন্দোলনের কথা বলি, তারপরে বলার জন্য আমাকে ঘোষণা করে দিল স্বীকৃতি যেন ঠাকুরবাড়িতে না আসে, বুঝলেন তো, এরকম অবস্থা। কিন্তু আমরা কি করে বসে থাকবো? আমরা বসে থাকতে পারিনি বলে আমরা এইবার কিন্তু বিভিন্ন আমাদের যে ছোটখাটো সংগঠন ছিল, সেই সংগঠনের নেতৃত্বে আমরা আমাদের সাধ্য মতো কত মিটিং করেছি, কত পথসভা করেছি, তার কোনো ঠিক নেই। আমি বড় বড় আন্দোলনের মধ্যে বলতে পারি 2006 সালের 7 মার্চ আমরা কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে খুব বড় একটা কনভেনশন করেছিলাম। মানে সেখানে অনেক বড় বড় মানুষ এসেছিলেন, এমপিরা এসেছিলেন। এটা আমরা করেছিলাম, এটা 2006। তারপরে 2008 সালে বনগাঁ টাউন হলে, যদি কারো মনে থেকে থাকে একটু মনে করে দেখুন, টাউন হল চাপিয়ে ওই যে মাঠে, সামনে ছোট মাঠ, বনগাঁ টাউন হলে মাঠ ছাপিয়ে রাস্তায় লোক জমা হয়ে গেছিল। আমরা সেই সময় তো আমাদের উপেন বিশ্বাসের মানে আকাশচুম্বী সুনাম, তাকেও ডেকেছিলাম। তিনিও ওই মিটিং প্রায় শেষ হওয়ার মুহূর্তে ওখানে গেছিলেন। ছবি টবিগুলো আছে আমার কাছে এখনো। এসবগুলো আমরা করেছিলাম। আর তো গ্রামে গঞ্জে কত মিটিং করেছি তার কোনো ঠিক নেই। তারপর অনেক বলতে বলতে তারপরে এক সময় বড়বাবু, মানে মমতা ঠাকুরের স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর, তিনি এক সময়, কপিল কৃষ্ণ ঠাকুর ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করতেন। অনেক সময় আমাকে ডেকে ডেকে বলেছেন, অনেক কথা বলেছেন,
তাদের সম্পর্কে তার ক্ষোভের কথা। তিনি ওরকম টাইপের লোক ছিলেন। তারপরে একসময় জানি না যেভাবে উনি এদিক সেদিক করে বললেন যে মানে ডিসিশন হলো, উনি করাতে পারলেন বলা যায়। আমরা চাপ দিচ্ছিলাম, বেশিরভাগ সময় কথা বলতাম বড় বউর সাথে, গণপতি বউর সাথে কথা বলতাম। আলটিমেটলি একটা আন্দোলনের সিদ্ধান্ত হলো। সেই আন্দোলনটা হয়েছিল 2010 সালের 28শে ডিসেম্বর, এবং সেটা নিয়েও কত টানা পড়েন যে ওখানে পলিটিক্যাল পার্টি রাখা যাবে না, এটা ওটা নানান রকমের কথা। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলাম এবং সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলি যদি এটাকে টেক আপ না করে, তারা যদি এর মধ্যে মাথা না দেয়, তাহলে এই দাবি আদায় করা খুব কঠিন। এবং শেষ পর্যন্ত মতুয়া মহাসংঘ রাজি হয়েছিল, কিন্তু মতুয়া মহাসংঘের পক্ষে তো তারা কোনো পলিটিক্যাল পার্টির নেতা কাউকে কিছু, এখন তো ঠাকুরবাড়ি অনেক চেনে। তারপর ঠাকুরবাড়ি মানে এই সুব্রত, এই এখন মন্ত্রী আমাদের, এরা কোথায়? এরা তখন ছাত্র ছিল না বোধ হয়, মনে হয় তারা তখন ওই অস্ট্রেলিয়া ওই দিক কোথায় পড়াশোনা করে। ঠাকুরবাড়িকে রাজনৈতিক নেতারা প্রায় চিনত না। ওই শুধু জ্যোতিপ্রিয় মল্লিক ওই এলাকার এমএলএ ছিলেন বলে একটুখানি নামটা হয়তো জানতেন। যাক, আমি সিপিএম এর সাথে কথা বলি, তাদের রাজি করাই যে তারা ওই দিন মিটিং এ থাকবেন। আমি তৃণমূলের সাথে কথা বলি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলি, তাদের রাজি করাই। আমি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলাই, তখন মানুষ ভূঁইয়া সভাপতি ছিলেন, তাদের ওখানে হাজির করি। ফরওয়ার্ড ব্লকের সাথে কথা বলি, যদিও ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস তিনি এমনি মতুয়া মহাসংঘের সাথেও যুক্ত ছিলেন এবং এই ব্যাপারে বরাবর ছিলেন। ওটা নিয়ে সমস্যা মানে বলে কয়ে তাদের রাজি করতেছে এরকম ব্যাপারটা নয়, তারাও ছিলেন। এবং সেই সময় আপনারা জানেন যে জায়গায় সিপিএম থাকে সেখানে তৃণমূল যায় না, এরকম সম্পর্ক, সাপে নেউলের সম্পর্ক। কিন্তু উভয় পার্টিকে আমি ওইখানে এক জায়গায় করেছিলাম। তারপরে ওইখান থেকে একটা ডেলিগেশন আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছিলেন, তিনি উদ্যোগ নিয়ে একটা সর্বদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীকে মিট করবেন। কিন্তু শেষ পর্যন্ত এটা কার্যকরী হয়নি। কার্যকরী না হওয়ার কারণ হলো এইগুলো তো হচ্ছে তো মতুয়া মহাসংঘের ব্যানারে। আমি মতুয়া মহাসংঘের কথা বলতে না গেলে, আমি যদি আলাদা ইন্ডিভিজুয়ালি কথা বলতে যাই, আমার পার্টির কথা বলতে যাই, এটা কেউ কান দেয়নি। কারণ অনেক লোক হয়েছিল, লক্ষাধিক লোক হয়েছিল। ফলে মতুয়া মহাসংঘের লেখা দেখলে সবাই, কিন্তু তারা কিছু করতে রাজি হলো না। ফলে এই ব্যাপারটা আমি আপনাদের বলতে পারি পারসুয়েশনের অভাব একটা বড় কারণ, যে সেই সময় এইটা আমরা কংগ্রেসের হাত থেকে বের করতে পারলাম না। না হলে মানে হতোই আমি বলছি না, না হলে হয়তো মনমোহন সিং ছিলেন যেভাবে বলেছিলেন, আমরা যারাই ছিলাম সবারই কিন্তু মনে হয়েছিল তিনি আন্তরিকভাবে আমাদের কথাটা বলেছেন। তিনি বলেছিলেন আমি একজন রিফিউজি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিলেন। তো আমরা এটা করতে পারিনি। তাই এখনই দেখছি প্রায় 40 মিনিট ভিডিওটা হয়ে গেল। আমি আরো কিছু কথা বলবো, তারপরে আপনারা যেটার জন্য বেশি আগ্রহান্বিত যে কি করা যায় এখন, সেটার দিকে আমি একটু একটু করে এগোবো। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি ঠিক এই জায়গা থেকে এর পরের ভিডিওটা শুরু করব। ফলে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের নমস্কার, ধন্যবাদ।